আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছেন। আল্লাহর রহমতে আর আপনাদের ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো আর বেশি দেরি না কইরা চলো আমরা গল্পটা কন্টিনিউ করি। স্বামী কেন অবহেলিত গল্পের নতুন আরেকটা পর্ব। অতীতের কথাগুলো ভাবছি আর কান্না করছি। ঠিক তখন আব্বু বলতে লাগলো, আব্বু মানে শফিক চাচা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওমর তুমি কান্না করছো কেন? মনে হচ্ছে তুমি আমাদেরকে এখনো আপন করে নিতে পারোনি। যদি আপন করে নিতে তাহলে কখনো কান্না করতে না। আমি বললাম, না আব্বু, চোখে যেন কি পড়ছে। তখন আম্মু বলতে লাগলো, বাবা একটু বাহির থেকে ঘুরে আসো, আর তুমি ওকে নিয়ে যাও বাড়ির চারিপাশটা সহকারে, বাজারের মাঠঘাট সবকিছু ওকে দেখিয়ে নিয়ে আসবে। উত্তরে আব্বু বলল, আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। তখন নুসরাত এসে বলতে লাগলো, ভাইয়া রেডি হয়ে নাও, আব্বু তোমাকে ডাকছে, তোমাকে নিয়ে নাকি কোথায় যাবে। আমি বললাম আচ্ছা। তারপরে রেডি হয়ে নিচে আসলাম। এসে দেখি আব্বু আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি যেতেই বলতে লাগলো, বাহ আজকে আমার ছেলেকে অনেক সুন্দর লাগছে। আম্মু মুচকি আসলো। তারপর আর কোনো কিছু না বলে আমরা বাসা থেকে বের হলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাসায় ফিরে আসলাম। রাতে শুয়ে আছি, তখন নুসরাত আমার রুমে এসে আমাকে খাবারের জন্য ডাকলো। আমিও খাবার খাওয়ার জন্য নিচে গেলাম। খাবার টেবিলে বসে আছি আর খাবার খাচ্ছি। তখন আব্বু বলতে লাগলো, তা এখন তুমি কি করতে চাও? আমি বললাম, প্রথমত আমি নুসরাতের কলেজে ভর্তি হব, উমরের হত্যাকারীদেরকে খুঁজে বের করব, আর একে একে সবাইকে আমি শেষ করব। আব্বু তখন একটু ঘাবড়ে গেল আর বলতে লাগলো, আমি আমার এক ছেলেকে হারিয়েছি, আমি তোমাকে কখনো হারাতে চাই না। আমি বললাম, চিন্তা করে না লক্ষ্মী আব্বু, আমার কোনো কিছুই হবে না। আম্মু বলল, তবুও একটু ভেবে দেখলে হই না? আমি বললাম, এটাই আমার শেষ কথা। তারপর খাবার শেষ করে রুমে চলে গেলাম। হালকা ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আমাকে একটু ঘুমাতে হবে, কারণ কালকে সকালে কলেজে যেতে হবে। অনেকবার ঘুমানোর চেষ্টা করে ঘুমাতে পারছি না। কিভাবে ঘুমাতে পারবো? একটা মানুষের সাথে এত কিছু ঘটে গেছে, সে কিভাবে ঘুমাতে পারবে? অতীত যেন খুব করে মনে পড়ছে। চোখ দিয়ে অজর দ্বারায় পানি পড়তে শুরু করে। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি 8টা বাজে। তাই ওয়াশরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। তারপর রেডি হয়ে নিচে চলে গেলাম। খাবার খেয়ে নুসরাতের সঙ্গে বের হতে যাব। ঠিক তখন আব্বু বলতে লাগলো, আমি তোমার প্রিন্সিপালের সাথে কথা বলেছি, সার্টিফিকেট নিয়ে কোনো ঝামেলা হবে না। আমি বললাম, ধন্যবাদ আব্বু। বিলিয়ন মার্কে একটা হাসি দিয়ে বাসা থেকে বের হলাম। আর মনে মনে বলতে লাগলাম, বাছারা এবার তোদেরকে কে বাঁচাবে? সহজ সরল ভাইটা আমার উমর, তোরা তাকে বাঁচতে দিলি না, এখন তোদের পালা। একে একে সব কয়টাকে শেষ করে দেব। এখন বর্তমানে কলেজের সামনে দাঁড়িয়ে আছি। কলেজ গেট দিয়ে ঢুকতেই দেখি কয়েকটা মেয়ে মিলে একটা ছেলেকে রেগিং করছে। থাক বাবা, এসবে পা না বাড়াই, মানে এখান থেকে কেটে পড়তে হবে। কিন্তু তাদের থেকে একটা মেয়ের চোখে যেন কিছু আসছে, অদ্ভুত একটা মায়া কাজ করছে। কিন্তু মেয়েটার ভিলেন মার্কা মারার স্টাইল দেখে একটু ভয় পেলাম। না বাবা, এসব বজ্জাত মেয়ের পাল্লাই পড়া যাবে না। ঠিক তখন নুসরাত বলতে লাগলো, ভাইয়া ওইদিকে প্রিন্সিপালের অফিস। আমি বললাম, আচ্ছা ধন্যবাদ, তুই এখন তোর ক্লাসরুমে যা, আমি এদিকটা সামলাইতাছি। এই বলে আমি প্রিন্সিপালের অফিসে চলে গেলাম। আমি গিয়ে বলতে লাগলাম, স্যার আমি কি আসতে পারি? স্যার বলল, হ্যাঁ আসেন। আমি ভিতরে গিয়ে থমকে গেলাম। আমি কাকে দেখছি? এ যে রেদওয়ান, আমার ছোটকালের বন্ধু। আমাকে দেখে বলতে লাগলো, আরে সামি তুই এখানে? আমি বললাম, সরি আমি সামি না, আমি হলাম উমর। রেদওয়ান বলতে লাগলো, শালা ফাজলামু করার একটা লিমিট আছে, আমি কখনো আমার বন্ধুকে বলতে পারবো না। তখন আমি রেদওয়ানের কানে 2টা লাগালাম আর বলতে লাগলাম, শালা এত বছর ধরে আমাকে ভুলেছিলি, একবারও আমার কথা মনে করলি না। রেদওয়ান বলল, কি হচ্ছে সামি, আমি কিন্তু এখানে প্রিন্সিপাল, আমার একটা মান ইজ্জত আছে দোষ। আমি বললাম, রাখ তোর মান ইজ্জত হারামজাদা, তোর গার্লফ্রেন্ড নীলিমার কি অবস্থা? তখন রেদওয়ান বলতে লাগলো, নীলিমার পরে তো সাদিয়া, নাদিয়া, মিম সহ আর অনেক মেয়ে আমার জীবনে